স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি সঞ্চারী মজিদমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সরকারি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ডের ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি, পর্যটন, শুল্ক সহযোগিতায় সমঝোতা। বিএনপি ছাড়াই গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, উপজেলা ভোটে অংশ না নিয়ে রাজনীতিতে উপযোগিতা হারাবে দলটি, মন্তব্য কাদেরের। জাতীয় পার্টিতে জনগণের আস্থা নেই, ভবিষ্যৎ অন্ধকার, বিএনপির বিকল্প হওয়ার চেষ্টা থাকবে বলছেন ফিরোজ রশিদ। হিট অ্যালার্ট বহাল, 2 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর বাজারে পেঁয়াজ ও আলুর দর এখনো চড়া, ক্রেতার নাগালে সবজি, গরমে কমেছে মুরগির দাম। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। থাইল্যান্ডের শেখ হাসিনা শ্রেথা থাভিসেন শীর্ষ বৈঠক পাশ হলো অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও 3টি সমঝোতা স্মারক। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক, ঢাকা। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতার আশ্বাস। এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের 3য় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে 3টি। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্র দিয়েছে ঢাকা। যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে। চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা। স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এর আগে থাই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করব। অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে। থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ উন্নয়নে যে উচ্চতায় পৌঁছেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে লজ্জিত। অপপ্রচার না করে বিএনপিকে পাকিস্তানে বক্তব্য শোনার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে আরও বলেন, বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না, এতে তারা হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে। তাদের ছাড়াই দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। অংশ না নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের উপযোগিতা হারাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি জানান, উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানায় সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এই নির্বাচনে সংঘাত যাতে না হয় সে প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল
উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। কারণ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করাকে সরকারের ব্যর্থতা বলছে 14 দল শরিকরা। এই প্রশ্নে ক্ষমতাসীনদের দ্বিধার সমালোচনা করছেন তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা বলছে জোটের সভায় কখনোই এই নিয়ে ততটা সোচ্চার নয় শরিকেরা। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র, তাই জামায়াতে ইসলামের নিবন্ধনকে অবৈধ বলে 2013 সালে তা বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের অক্টোবরে তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। আদালতের রায়ের বিরুদ্ধে জামাতের দুটো আপিল বিচারাধীন 10 বছর ধরে। এই অবস্থায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখছে না 14 দলের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি। তবে এই অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ। আইনি জটিলতা আছে, এই পরিস্থিতিকে আমাদের অপেক্ষা ছাড়া অন্য কিছু করার কোনো সুযোগ নেই। সবকিছু কোর্টের উপরে ছেড়ে দিয়ে তো রাজনীতি হয় না, তাহলে কোর্ট রাজনীতি করুক। রাজনীতিবিদ আমরা সরকার চালাবো, তো সবকিছু কোর্ট দিয়ে নিষ্পত্তি করব, এটা ঠিক না। আওয়ামী লীগ এই ক্ষেত্রে একটা ধরনের ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করে এবং যে ক্ষেত্রে এই জামাতকে তারা টিকে রাখার বা জামাত থাকুক, চাপের মধ্যে থাকুক কিন্তু পরিপূর্ণ না থাকুক, এই ধরনের জায়গায় তারা যায়। যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামাত প্রায় 1 দশক পর মাঠে নামে গত অক্টোবরে। সম্প্রতি ইফতার মাহফিলের মাধ্যমেও সামনে এসেছে তারা। হঠাৎ করে এই সক্রিয়তায় সরকারের গাফিলতি দেখছে 14 দলের শরিকরা। কিন্তু ক্ষমতাসীনদের দাবি জামাত প্রশ্নে কখনোই সরব নয় জোট শরিকরা। সেটা নিষিদ্ধ করেনি, সেটা সরকারের একটা ব্যর্থতা আমি মনে করি, বা দমনা ভাব। বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কথা বলতে পারে। 14 দলের তার পক্ষ থেকে এই ধরনের কোনো কথা, এই ধরনের কখনো কোনো আলোচনা 14 দলের ফোরামে কিন্তু হয়। একবার উঠিয়ে দিই, একবার না বহুবার উঠিয়েছি আমরা, এটা নিয়ে তো বহুবার কথা হয়েছে। যেখানে জননিরাপত্তা বিবেচনায় নিষিদ্ধ হিজবুত তাহরীর সহ প্রায় 6টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেখানে জামাত কিভাবে এই সুযোগ পাচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। রাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় পণ্য বর্জন করে দেশের রাজনীতিতে দিল্লির নাক গলানোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু হলে সীমান্ত হত্যা বন্ধ করত। তার দাবি, সরকার ভারতের মদতপুষ্ট হওয়াতে সীমান্তে হত্যা হলেও কোনো রকমের প্রতিবাদ করতে পারছে না। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন, তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপাইয়ের ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিস্সা দিবে না, সে কি বন্ধু হতে পারে? সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। দলের সিদ্ধান্ত ভেঙে উপজেলার ভোটে থাকা 64 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের নানা পদে আছেন 18 জন, আগে দায়িত্ব পালন করেছেন বাকিরা। কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধু শোকজ নয়, উপযুক্ত জবাব না পেলে তাদের করা হচ্ছে বহিষ্কার। এদিকে ভোটে থাকা নেতারা বলছেন, জনপ্রিয়তা রয়েছে বলেই মাঠে থাকছেন তারা। 2018 নির্বাচনের পর থেকেই নির্বাচন বয়কট করে আসছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে থাকছে রাজপথে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটির স্থায়ী কমিটি। তবে সে সিদ্ধান্ত মানেননি অনেক নেতা। 8 মের প্রথম দফার ভোটে রয়ে গেছেন অন্তত 64 জন। এর প্রতিক্রিয়ায় তাদের সবাইকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সন্তোষজনক জবাব না পেলে করা হচ্ছে বহিষ্কারও। তবে সব জেনে শুনেই ভোটে থাকার কথা জানাচ্ছেন উপজেলার প্রার্থীরা। যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। আমি মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সব দিক পর্যালোচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ছাড় দেয়া হবে না। সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ এখানে হচ্ছে, ছোটছাটা এগুলো তো এগুলো কোনো হিসাবে নাই। যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নাই, তো এরা কি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে। নির্বাচনে অংশগ্রহণ করে যদিও দু একজন জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে, পরে তো এরা দলে থাকে না, এরা সরকারের দলে হয়ে যায়, সরকারের অনুগত হয়ে যায়। কারণ দান, অবদান, অনুদান এটা ব্যবস্থা আছে না। তারা বলছেন, ভোট সুষ্ঠু হবে না জেনেই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত। ভোটাররাও এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে আনতে হবে। এই উপজেলা করলে, নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন, সরকার দিতে পারবেন। দু একজন যেতে পারে, সে ব্যাপারে বিএনপি যা যা ব্যবস্থা নেবে সেটা নেবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টিতে জনগণের আস্থা নেই, ভবিষ্যৎ অন্ধকার, বলছেন দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন বলে জানান তিনি। দলটির অন্য নেতারা জানান, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিএনপির বিকল্প হিসেবে নতুন জাতীয় পার্টিকে দাঁড় করানোর চেষ্টা অব্যাহত থাকবে। হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ষষ্ঠবারের মতো ভাঙনের মুখে পড়ে চলতি বছরের ৯ মার্চ। রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে আত্মপ্রকাশ করে আরেকটি জাতীয় পার্টি। এই অংশের নেতারা শুক্রবার রাজধানীর একটি হোটেলে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পার্টির নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো রাজনীতি নেই, আছে তোষামোদি আর অন্যের বন্দনা। এ অবস্থায় নতুন দল করেও জাতীয় পার্টির দিকে মানুষকে টানা খুব কঠিন। খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। আমাদের জাতীয় পার্টিতে কোনো পলিটিক্স নাই, একমাত্র বন্দনা কইরা কোনো রকম যে সংসদে ঢোকা, নিজে কিছু আখিরাত গুটাই নেওয়া, আর তো কিছু না। এইটার জন্য জনগণ কিন্তু আমাদের উপরে মুখ ফিরিয়ে নিচ্ছে। টোটাল জাতীয় পার্টির উপরে মানুষের শ্রদ্ধাবোধ নেই, আস্থা নেই। আস্থা কিন্তু আমরা সবাই ভুগতেছি। যে যত কথাই বলুক, যা আমি বলবো যে ওনার কাছে আমার কাছে আসবে, আমার কাছ থেকে ওনার কাছে যাবে, এই যাতায়াতের মধ্যে থাকতে পারবো, কিন্তু আস্থায় কিন্তু আমরা ভুগতেছি। সংবাদ সম্মেলনে পার্টির অন্য নেতারা দাবি করেন, জিএম কাদের জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। এরপরও এরশাদের আদর্শের পার্টি গঠনে চেষ্টা অব্যাহত থাকবে। আমরা জাতীয় পার্টিকে পল্লীবিদ এরশাদের যে আদর্শ, বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা অবশ্যই সেই মূল লক্ষ্যে পৌঁছে যাব অচিরেই ইনশাআল্লাহ। বিএনপি যেটা পারে নাই, আমরা সেই রাজনীতিটাকে আমরা আগামীতে নিয়ে আসব এবং বৃহত্তর একটি রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে আমরা সেটা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং তাপপ্রবাহের কারণে ঢাকায় ২৭ এপ্রিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিতের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। দেশ একদিকে তাপদাহে ভুগতেছে, মানুষের অস্বস্তি চারিদিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, ভারতে প্রবেশের সময় গুলির ঘটনা। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ম্যানেজার সহ ৩ জন আটক, ১০ কোটি টাকা অনিয়মের অভিযোগ। সারা দেশে হিট অ্যালার্ট বহাল রয়েছে, তবে ২ মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে। এ সময় তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে। এতে রোববারের পর হিট অ্যালার্টের সময় আরও বাড়াতে পারে আবহাওয়া অফিস। তবে মে মাসের প্রথম দিন থেকেই আকাশে মেঘের উপস্থিতি থাকবে। এর পরের কয়েকদিন দেশজুড়ে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। এতে কমবে গরমের তীব্রতা।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে, তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, হিট অ্যালার্ট তো জারি রয়েছে, সেই সাথে আমরা সবসময় দেখি যে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। আজকে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা কত দেখছেন, আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন এই তীব্র তাপদাহে। দেখুন, প্রথমে যদি আসলে তাপমাত্রার কথা বলতে হয়, তাপমাত্রা ঢাকায় আজকে 12:30টার সময় রেকর্ড করা হয়েছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি কিন্তু আজকের সর্বোচ্চ তাপমাত্রা নয়। 3টা নাগাদ আবার একটি তাপমাত্রা রেকর্ড করা হবে এবং 3:30টার দিকে মূলত যে তাপমাত্রার কোন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়। তবে আবহাওয়া দপ্তর বলছে যে আজকে 12:30টার সময় ঢাকায় তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাইরে আসলে গরম অনেক বেশি অনুভূত হচ্ছে। দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে এই 36.5 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 38 ডিগ্রি বা 39 ডিগ্রি সেলসিয়াস মনে হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসলে যেটি আসলে বলা হচ্ছে যে এই তাপপ্রবাহ এই এপ্রিল যেটি আছে এটি জুড়েই কিন্তু আসলে বলবৎ থাকবে এবং হিট অ্যালার্ট যেটি আসলে জারি করা ছিল সেটি আসলে 28 এপ্রিল পর্যন্ত সেই হিট অ্যালার্টটিও কিন্তু আসলে থেকে যাচ্ছে। তবে সবচেয়ে স্বস্তির খবর যেটি আজকে একটা দিয়েছে সেটি হচ্ছে যে 2 মে থেকে বৃষ্টিপাত হবে, কালবৈশাখী ঝড় হবে এবং সেই কালবৈশাখী ঝড়ের পরে আবহাওয়ার যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিছুটা কমে যাবে এবং তখন কিছুটা স্বস্তির একটি খবর আজকে আবহাওয়া দপ্তর থেকে দেয়া হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে এপ্রিলেও আসলে কালবৈশাখীর বা কোথাও কোথাও বৃষ্টি হলে তাপমাত্রা কমবে না এমন একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল। তো আবহাওয়া দপ্তর থেকে বলছে যে মে মাসে যেহেতু আসলে সারা দেশেই এই ধরনের বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আসলে তাপমাত্রা কমে যাবে। আর যেটি আসলে বলছিলেন যে এই গরমে কিন্তু আসলে দিনমজুর যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের কিন্তু আসলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিশেষ করে রিক্সা চালক বা শ্রমিক যারা আছেন তাদেরকে কিন্তু আসলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই গরম থেকে বাঁচতে তারা শরবত বা ঠান্ডার যে পানীয়গুলো আছে সেগুলো আসলে খেয়েও তারা এই গরম থেকে কিন্তু আসলে রেহাই পাচ্ছেন না। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই তাপপ্রবাহে জনজীবন কিন্তু আসলে অতিষ্ঠ। তো আমার কাছে আবহাওয়ার এটি ছিল সবশেষ খবর। আবহাওয়া পরিস্থিতি নিয়ে হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদর্শ শহরে যতটা জলাশয় আর সবুজের সমারোহ থাকা প্রয়োজন তার অর্ধেকও নেই রাজধানী ঢাকায়। অপরিকল্পিত নগরায়নের ফলে বাধা পাচ্ছে বাতাসের চলাচল। অন্যদিকে মাত্রাতিরিক্ত এসির ব্যবহার বাতাসকে করছে উত্তপ্ত। নগর পরিকল্পনাবিদদের মতে বাড়ির জমির 1/3 জায়গায় করতে হবে বৃক্ষরোপণ। তীব্র তাপপ্রবাহে একটু পানির জন্য ছোটাছুটি, পর্যাপ্ত জলাশয় না থাকায় এই পানি যেন ভরসা। শুধু মানুষ নয়, তপ্ত আবহাওয়ার ভুক্তভোগী পুরো জীবজগৎ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মতে একটি আদর্শ শহরে জলাশয় যেখানে থাকার কথা প্রায় 15%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 5%। নগরায়ন ও কারখানা নির্মাণের কারণে গত 2 দশকে ভরাট হয়েছে অসংখ্য খালবিল, যা থাকলে কিছুটা শীতল থাকত তাপমাত্রা। নগরায়নের সাথে সাথে বেড়েছে এসির ব্যবহার, যা পরিবেশকে করছে আরও উত্তপ্ত, বলছেন আবহাওয়াবিদরা। একটা এসির আউটলেট যে ইউনিটটা আপনি ওই পাশে হেঁটে দেখেন অনেক তাপমাত্রা বৃদ্ধি করে, এবং এই এসিটা যদি না থাকতো মানুষের যদি কম ব্যবহার হতো কিন্তু তাপমাত্রা কিন্তু আপনার অনেক কম থাকতো। কিন্তু 2018 সালে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে যেখানে থাকার কথা ছিল 25% গাছপালা, রাজধানী ঢাকায় তার 17% কম। অন্যদিকে বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ হলেও সেগুলোয় নেই যথেষ্ট গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। গ্রিন করার জন্য বলা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আকাশমণি
মেহগনি, দেবদারু, তারপরে ইউক্যালিপটাস ইত্যাদি বিদেশি গাছ দ্বারা জারুল ইত্যাদি দিয়ে ভরা দেওয়া হয়েছে। কিন্তু না, একটা দেশের গার্ডেন থাকবে সেই দেশের টোটাল ফ্লোরার রিপ্রেজেন্টেশন। নগর পরিকল্পনাবিদরা বলছেন কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চারদিকে 30 থেকে 40% জায়গা ফাঁকা রাখা প্রয়োজন, যেখানে রোপণ করতে হবে দেশীয় গাছ। রাজুক সম্প্রতি কাঠা প্রতি কয়টা গাছ লাগাতে হবে এই ধরনের নির্দেশনা দিয়েছে, কিন্তু যদি খোলা জায়গা না থাকে আপনি গাছ লাগাবেনটা কোথায়? এই জন্য অবশ্যই রাজুকসহ সারা বাংলাদেশের যত ধরনের উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন আছে তারা যেন বাধ্য করে প্রতিটা ভবন যেটা যে আয়তনের হোক তার আশেপাশে একটু খোলা জায়গা রাখতে হবে এবং সেখানে সবুজায়ন করতে হবে। এদিকে এসির ব্যবহার নিয়ন্ত্রণে রাখার তাগিদও বিশেষজ্ঞদের। পরামর্শ, বদ্ধ স্থানে এসির আউটডোর না বসানোর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন। গরম থেকে বাঁচতে অতিরিক্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। গত 12 এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ। মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছে লোকজন। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ধারণ ক্ষমতার প্রায় 1.5 গুণ রোগী ভর্তি হয়েছে শিশু ওয়ার্ডে। জায়গা না পেয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়। এখানকার যে পরিবেশ তাতে করে এখানে থাকলে আরো রোগী হয়ে যাবে মানুষ। গত 4 দিন ধরে পাবনায় 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না তাপমাত্রা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। 250 শয্যা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 650 রোগী। গরমের জন্য এরকম হয়েছে, 3-4বার পাতলা পায়খানা করেছে, বমি করেছে। তাপদাহে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 70 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 5 শতাধিক রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। একই অবস্থা জামালপুর জেনারেল হাসপাতালেও। খিচুড়ি হয়েছে বাসায়, পরে বমি হয়েছে, পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। গত 1 সপ্তাহে এসব জায়গার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি রোগী। হাসপাতালগুলোতে অনেক রোগী, আগে যদি 1000 রোগী হতো এখন প্রায় 1.5 থেকে 1600 রোগী হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন আছে দাবি করা হলেও বরিশালের রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। 6টা স্যালাইন কিনছি আর হেরাহেন্দে 2টা দিচ্ছে। গরমে রোগ থেকে রক্ষা পেতে পানি ও খাবার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘরে রাখতে হবে, একটু ঠান্ডায় রাখতে হবে, আর বাচ্চাদেরকে ঘন ঘন পানি পান করাতে হবে। নর্মাল টেম্পারেচারের পানি দিতে হবে, ফ্রিজের পানি না। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গাতে তো 12 এপ্রিল থেকেই তাপপ্রবাহ বইছে। আজকে সেখানে তাপমাত্রা কত? মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর হাসপাতালগুলোর কি পরিস্থিতি? সেখানে রোগী ভর্তি কতটা বেড়েছে? চুয়াডাঙ্গার আজকের পরিস্থিতি আসলে মোটেও ভালো নয়। তার কারণ আজকে বেলা 12টার পর চুয়াডাঙ্গার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে আবহাওয়ার যে বার্তা, তাপমাত্রার যে রেকর্ড প্রচার করেছে, সেখানে তারা জনগণকে সতর্ক করেছে যে সাবধানে থাকার জন্য। তার কারণ তাপমাত্রাতেই বলা হয়েছে যে সতর্ক অবস্থায় থাকতে হবে। আজকের দিনের পর থেকে আগামী 2-3 দিন তাপমাত্রা আরো বাড়তে পারে। তো তাপমাত্রা আমরা যেটা লক্ষ্য করেছি যে গতকাল তাপমাত্রা বেলা 12টায় ছিল 40.0 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু আরেকটু বেশি। তো এতে অনুমান করা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এখন থেকে বাড়বে। যেটা আমরা গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছিলাম 42.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে আশঙ্কা করা হচ্ছে সেটা 43 ডিগ্রির কাছাকাছি কিংবা 43 ডিগ্রি অতিক্রম করতে পারে। তো এই যদি অবস্থা হয় তাহলে মানুষকে কিন্তু এমনিতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে, এমনিতেই রোদ গরমে কষ্ট পেতে হচ্ছে, সেই কষ্ট আরো বাড়বে। আর যারা আজকে জুম্মার নামাজ পড়ার জন্য বাইরে এসেছিলেন তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে বাইরে বেরোলে রাস্তার দিকে তাকানো যাচ্ছে না, প্রখর রোদের তাপ। এই রোদের তাপে 1 মিনিটের জন্যও রাস্তার উপরে দাঁড়ানো যাচ্ছে না। মানুষ হেঁটে যাচ্ছে, চেষ্টা করছেন যে আবাসন কিংবা অন্যান্য গাছের ছায়া দিয়ে নিজেকে ছায়ায় ছায়ায় রেখে যেতে। আর কেউ কেউ ছাতা মাথায় আসছেন, কেউ মাথা ঢেকে আসছেন। আর যারা রিক্সা ভ্যান চালাচ্ছেন তাদের কষ্ট আরো বেশি। তারা বলছেন যে মাথায় গামছা জড়িয়ে তাদেরকে
যানবাহন চালাতে হচ্ছে। আর এই প্রেক্ষাপটের কারণেই, তীব্র রোদের কারণে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, তাদের আয় কমে গেছে। আর হাসপাতালের চিত্র আমি যেটা দেখেছি, সেখানে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী, এবং চিকিৎসকরা বলছেন যে অবস্থা এই সময় চলছে চুয়াডাঙ্গায়, তাতে মানুষকে সতর্ক থাকতে হবে আর ঠান্ডা পানি পান করতে হবে, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। শরীয়তপুরে রাতে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা অসুস্থতার ভয়ে এই পথ বেছে নিয়েছেন তারা। এদিকে কৃষকদের বেশি পানি খাওয়ার পাশাপাশি কম্বাইন হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সারা দেশে তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে শরীয়তপুরের ধান চাষিদের মধ্যেও। বেশিরভাগ জমিতেই বোরো ধান পাকা শুরু হয়েছে। তবে অতিরিক্ত গরমে দিনে হিটস্ট্রোক সহ নানা অসুস্থতার ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। বাধ্য হয়ে ধান কাটতে রাতের চাঁদের আলোকে বেছে নিয়েছেন কৃষকরা। দিনের বেলা যে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের একটা বিষয় আছে, আশঙ্কা আছে, এবং কি টিভিতেও দেখাচ্ছেন, অনেক নিউজে দেখতে পাচ্ছি। এজন্য আসলে দেখলাম যে তারা দিনের বেলা না কেটে রাতের বেলায় কাটছেন। বদলা যদি টাকা বেশিও দেয়, কিন্তু রোদে তাপমাত্রার কারণে তারা আসতে চায় না। এখন তার জন্য আমরা নিজেরা এই পদক্ষেপ নিছি। জ্যোৎস্না রাত্রে হালকা হালকা বাতাস আছে। গরমে যারা মাঠে কাজ করবেন তাদের প্রচুর পানি পান এবং কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকার থেকে অনেকগুলো কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। জেলায় এবার 25,526 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,17,627 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী বাজারে এখনও অস্থির আলু ও পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 60 টাকায় ও আলু 45 থেকে 50 টাকায়। অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা, আর মনিটরিং ও পণ্য পরিবহনের নজর দেওয়ার দাবি ক্রেতাদের। এদিকে বাজারে কমেছে সবজি ও মুরগির দাম। বাজারে অনেকদিন ধরেই চড়া দাম আলু ও পেঁয়াজের, কোনো ব্যবস্থাতেই কমানো যাচ্ছে না দাম। পেঁয়াজের কেজি এখনও 60 টাকা, আর আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। এজন্য বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে, আর ক্রেতাদের দাবি মনিটরিং ও পরিবহনের নজরদারি বাড়ানোর। বাংলাদেশের ব্যবসা হলো বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, মাল মজবুত করে দাম বাড়ায় বিক্রি করে, সিন্ডিকেটের ব্যবসা। বিভিন্ন পরিবহনের সময়ে সরকারের যেভাবে নজরদারি করছে, এটা প্রশংসনীয়, আরও নিবিড়ভাবে এবং জোরদার হওয়া দরকার। এদিকে গরমের কারণে ব্রয়লার মুরগির দাম কমে দাঁড়িয়েছে 200 থেকে 210 টাকায়। সোনালী ও দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 360 আর 650 টাকায়। গরমের কারণে মুরগি মরতেছে, খামারিরা মুরগি রপ্তানি আমদানি করতেছে, ছাড়তেছে, আমরা পাইতেছি, আমরা কম দামে বেচতেছি। কমেছে বিভিন্ন সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে 40 থেকে 60 টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সরবরাহ স্বাভাবিক বলছেন বিক্রেতারা। আমদানি বেশি, একটু দাম আর কি কমতে আছে আস্তে আস্তে। মোটামুটি আছে আর কি, কাঁচা বাজারের দামটা একটু কম আগের তুলনায়। এদিকে গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই এলাকা ভেদে বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজিতে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে শ্রীরামপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি শূন্যরেখা পার হয়ে ভারতের ভেতরে ঢোকে। এ সময় বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে বাংলাদেশি নাগরিক আবুল কালাম গুলিবিদ্ধ হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 10 কোটি 13 লাখ টাকা অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলার কথা রয়েছে। ব্যাংকের বিপুল আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী সহ গ্রাহকরা। সাথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার। সপ্তাহের 2 দিন হাটবার থাকায় এখানকার ব্যাংকগুলোতে লেনদেন হয় বিপুল পরিমাণ টাকা।
বৃহস্পতিবার কাশীনাথপুরের অগ্রণী ব্যাংক শাখায় ধরা পড়ে বড় ধরনের আর্থিক অনিয়ম। রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের টিম এসে অডিট করে ব্যাংকটিতে। এতে উঠে আসে 10 কোটি 13 লাখ টাকার অনিয়ম। পরে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজার সহ 2 জনকে তারা বসিয়ে রাখছে এবং তাদের অডিট কার্যক্রমে 10 কোটি 13 লক্ষ টাকা 13,62,000 ও বেশি টাকা তাদের ঘাটতি, এবং তারা এই ঘাটতির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটা সত্য স্বীকার করে। ব্যাংকে এমন আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা দাবি জানান জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এখানকার গ্রাহক আমরা নিজেই ভয় করে যে ব্যাংকে টাকা রাখবো কি রাখবো না, যদি এরকম ওই মানুষের যে টাকা পয়সা রাখার যে নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা যদি অরক্ষিত অনিরাপদ হয়ে যায় তাহলে মানুষগুলো শঙ্কিত হয়ে যাবে। প্রতিনিয়ত এই ব্যাংকের সাথে লেনদেন করি, সে আস্থা আসলে আস্থার জায়গা থেকে আমাদের আস্থা থাকবে না। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের পাবনা প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্টারন্যাশনাল লিজিং থেকে 103 কোটি টাকা আত্মসাতের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট দিতে যাচ্ছে দুদক। তাকে ভারত থেকে এ বছরই দেশে ফেরাতেও আশাবাদী তারা। পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, পাচার সহ নানা অভিযোগে 34টি মামলা রয়েছে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশের আর্থিক খাতে আত্মীয় স্বজনদের নিয়ে বিশাল চক্র গড়ে তোলেন পিকে হালদার। অভিযোগ আছে এই সময়ের মধ্যে পিকে হালদারের নেতৃত্বে এই চক্র দেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ করে। 2019 সালে সরকারের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে দেশ ছাড়েন পিকে হালদার। কয়েকটি দেশ ঘুরে পিকে হালদার ভারতের কলকাতায় শিবশঙ্কর হালদার নামে বসবাস করতে শুরু করেন বলে জানা যায়। সে দেশের ভুয়া নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলেন ও 2 ডজনের বেশি বিলাসবহুল বাড়ি গড়ে তোলেন। এছাড়া বিভিন্ন জায়গায় কেনেন বিপুল পরিমাণ জমিজমা। এবার প্রথমবারের মতো তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 103 কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে দুদক। জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত অর্থ যে মালিকানা তিনি অর্জন করেছেন, তার কারণে কিন্তু তিনি খুব সহজেই অন্য প্রভাবশালীদের সাথে যোগ সাজসে তার অবস্থানটাকে সুদৃঢ় করে ফেলতে পেরেছিলেন। এখনও পারবেন, যদিও তিনি ভারতে আটক আছেন। সেই কারণে এখন এইটুকু আমি বলতে পারি যে তাকে যদি ভারত থেকে বাংলাদেশে ফিরে আনা হয়, সেটা তার জন্য বরং সাপেক্ষর হবে। দুদকের আইনজীবীর ধারণা, ভারতে পিকে হালদারের বিরুদ্ধে মামলার বিচার কাজ এই বছরই শেষ হয়ে যাবে। তাই তিনি আশা করছেন বন্দি বিনিময় চুক্তিতে পিকে হালদারকে এই বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ভারতের বিশেষ আদালতে পিকে হালদারের ট্রায়াল চলছে, ওটা শেষ পর্যায়ে। যদি ওনারা আমাদের দেশের আদালতের রায়টা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় 5-6 মাসের বেশি লাগার কথা না। সর্বশেষ এটা যেটা আমার জানা আছে। দুদকের তথ্য অনুযায়ী পিকে হালদার চক্র প্রায় 4,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুর সদরে 2 ভূমি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে প্রাথমিক চিকিৎসার পর কামারেরচর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শহীদুর রহমান বাড়ি ফিরলেও গুরুতর আহত উপজেলা সার্ভেয়ার শহীদুল ইসলাম এখনও চিকিৎসাধীন। গতকাল রাত 10:30টার দিকে সদরের লক্ষ্মণপুর ইউনিয়নের নন্দীবাজার এলাকায় তাদের ওপর হামলা হয়। স্বজনরা জানিয়েছেন, কামারেরচর থেকে কাজ শেষে শহরে যাওয়ার পথে নন্দীবাজার এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে দুজনকে মারধর শুরু করে তারা। এ সময় সার্ভেয়ার শহীদুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একজন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। সকালে উপজেলার মুলাইদ গ্রামের একটি বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ ইসরাফিল ও রোকেয়া খাতুন। স্বজনেরা জানান, সম্প্রতি ইসরাফিল তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বৃহস্পতিবার তাদের বাসায় ফিরিয়ে আনা হয়। সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান তার বাবা। পরে দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মানিকগঞ্জ, দিনাজপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছে আরও ৩ জন। মানিকগঞ্জে সাটুরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী 2 সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের গোলরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ভোরে দিনাজপুরের খোরাঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই ট্রাকটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন 2 জন। এদিকে গাজীপুরে কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি অটো রিকশার ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত হয়েছেন আরও 3 জন। রাজধানীর মুগদায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়ালের 7ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনার পর ময়লার গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় মামলার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর মুগদার বাসিন্দা 13 বছর বয়সী মাহিন আহমেদ রাত 8:30টায় বন্ধুদের সাথে দেখা করতে বাসা থেকে বের হয়। মদিনাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় মাহিনকে। প্রথমে মুগদা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে বাবা মাসুম মিয়া স্তব্ধ। বাবা মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে মুগদার বাতাস। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। আমার ছেলে তো বলে গেছে, আম্মু আমি কাকা গো বাসায় যাবো, আজকে আইতাম না, কালকে সকালে আমি গেলে বাবা তুই যাইস না, বাবা যাইস না, আবু তুমি যাও না, পরে যাও, আমি কোনো যাও না, সকালে যাও না, আম্মু আমি যাইতেছি খেলাধুলা করে কাকা গো বাসায় যাবো। মাহিনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বড় ভাই মাহফুজও। ভাইয়ের আবদার মেটাতে না পেরে দিশেহারা তিনিও। চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঘটনা ঘটেছে হচ্ছে রাত্রে 9টার দিকে। এখানে হচ্ছে আপনার মানে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো আসে প্রায় রাতের বেলা কিংবা যখন আসে, এরা আসলে নেশাগ্রস্ত কিংবা অন্য থাকে, মানে উশৃঙ্খলভাবে চলাফেরা করে গাড়ি চালায়। এদিকে ঘটনার পর গাড়ি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃত্যুর প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সিমটম দেখে হয়তো গাড়ির বাম্পারের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়, বুকে আঘাত লেগে মারা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি, আমরা চালককে গ্রেপ্তার করছি। এখন চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করে বোঝা যাবে সে কি প্রকৃত ড্রাইভার না হেল্পার। মাহিনের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি চালক নেশাগ্রস্ত ছিলেন, যার কারণেই এই দুর্ঘটনা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।